বিবিসি বাংলার পরিক্রমায় প্রধান খবর, চীন সে দেশের সিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। বাংলাদেশে আজ প্রথমবারের মতো শেখ মুজিবের 7 মার্চের ভাষণের বার্ষিকী পালন করেছে বিএনপি, তবে আওয়ামী লীগ বলছে যে এটা নেহায়েতি রাজনৈতিক চমক। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ শনাক্তের 1 বছর, মহামারী কতটা নিয়ন্ত্রণে রাখা গেছে সে ব্যাপারে দেখা যাচ্ছে নানা রকমের মত। পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের সংক্রমণের হার কম, মৃত্যুর হার কম, সেটা নিয়ন্ত্রণে রাখা গেছে। খুব সার্থকভাবে মোকাবেলা করতে পেরেছি সেইটা দাবি করা কঠিন। খুব কার্যকর ব্যবস্থা কিন্তু নিতে পারিনি। আরও থাকবে ইতিহাসের সাক্ষী। এসব নিয়েই আজকের রাতের অনুষ্ঠান পরিক্রমা। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছে মাসুদ হাসান খান। চীন সে দেশের সিনজিয়াং প্রদেশে জাতিগত উইঘুর মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। চীনের বার্ষিক পার্লামেন্টারি অধিবেশনের সময় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এরকম ভ্রান্ত অভিযোগ আর কিছুই হতে পারে না। ওই প্রদেশের লক্ষ লক্ষ উইঘুরকে বন্দি শিবিরে আটক করে রাখার অভিযোগ প্রত্যাখ্যান করে চীন বলে থাকে যে এগুলো হচ্ছে পুনঃপ্রশিক্ষণ শিবির, যেগুলোর লক্ষ্য উগ্রপন্থা ও বিচ্ছিন্নতাবাদ দমন এবং চীনা ভাষা ও কর্মসংস্থানের প্রশিক্ষণ দেয়া। মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর আজ আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। বিভিন্ন শহরে আজ বিপুল সংখ্যক লোক রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। এর মধ্যে বাগান শহরে বিক্ষোভকারীদের উপর পুলিশ গুলিবর্ষণ করে, তবে এতে আগ্নেয়াস্ত্রের গুলি ব্যবহৃত হয়েছে কিনা তা পরিষ্কার নয়। এই বিক্ষোভে গত কয়েকদিনে নিহত 50 জনেরও বেশি লোকের স্মরণে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালেতে এক বিরাট অবস্থান ধর্মঘট পালিত হয়। একজন ব্রিটিশ ইরানিয়ান নারী নাজনীন জাগারি র্যাটক্লিফকে 5 বছর কারাভোগের পর মুক্তি দিয়েছে ইরান। তবে তাকে সম্প্রতি দায়ের করা আরেকটি মামলায় আগামী সপ্তাহে আদালতে হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে। মিসেস জাগারি র্যাটক্লিফের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়েছিল, যে অভিযোগ তিনি অস্বীকার করেন। সুইজারল্যান্ডে এক গণভোটে মুসলিম নারীদের বোরকা বা নিকাব সহ প্রকাশ্য স্থানে মুখ ঢাকা পোশাকের উপর নিষেধাজ্ঞা আরোপের এক প্রস্তাব সামান্য ব্যবধানে অনুমোদিত হয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। দক্ষিণপন্থী সুইস পিপলস পার্টি এই গণভোটের প্রস্তাব করেছিল। কিছু সমর্থক এরকম নিষেধাজ্ঞা নারীর সমানাধিকারের জন্য উপকারী হবে বলে মনে করলেও সরকার বলেছিল, একজন নারী কি পোশাক পরবে তা ঠিক করা রাষ্ট্রের কাজ নয়। সুইজারল্যান্ডের প্রায় 4 লক্ষ মুসলিমের মধ্যে মাত্র 30 জনের মতো নারী নিকাব পরে থাকেন বলে মনে করা হয়। ভারতে 100-রও বেশি লোককে 20 বছর আগে সন্ত্রাস দমন আইনে করা মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার পর মানবাধিকার সংগঠনগুলো দ্রুত এবং জবাবদিহিতামূলক বিচার ব্যবস্থার আহ্বান জানিয়েছে। গুজরাটে 2001 সালে একটি ধর্মীয় সমাবেশে যোগদানরত 127 জন মুসলিমকে একটি নিষিদ্ধ সংগঠনের সদস্য বলে অভিযোগ করা হয়েছিল। তবে শনিবার একটি আদালত রায় দেয় যে রাষ্ট্রপক্ষ এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। অভিযুক্তদের 5 জন মারা গেছেন এবং অন্য অনেককে জামিন পাওয়ার আগে 1 বছর পর্যন্ত সময় কারাগারে থাকতে হয়েছিল। ইরাক সফররত পোপ ফ্রান্সিস আজ উত্তরাঞ্চলীয় কারাকোস শহরে ইসলামিক স্টেট জঙ্গিদের জ্বালিয়ে দেয়া একটি প্রাচীন গির্জায় সেখানকার খ্রিস্টানদের সাথে সাক্ষাৎ করেছেন। এই গির্জাটি এখন পুনর্নির্মাণ করা হচ্ছে। এর আগে ইরাক সফরের 3য় দিনে পোপ ফ্রান্সিস মসুল শহরে যুদ্ধ নিহতদের স্মরণে এক প্রার্থনায় যোগ দেন। ইরাক এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য জায়গা থেকে খ্রিস্টানদের দেশ ত্যাগ থামানোর জন্য পোপ ফ্রান্সিস আহ্বান জানান। বিবিসি বাংলার পরিক্রমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। চীনের সিনজিয়াং প্রদেশে জাতিগত উইগুর মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। দেশটির বার্ষিক পার্লামেন্টারি অধিবেশনের সময় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ওয়াং ই এক সংবাদ সম্মেলনে বলেন যে এরকম ভ্রান্ত অভিযোগ আর কিছুই হতে পারে না। চীনের বিরুদ্ধে অভিযোগ যে ওই প্রদেশের লক্ষ লক্ষ উইগুরকে বন্দি শিবিরে আটক করে রাখা হয়েছে। আরও শুনুন মুন্নি আক্তারের কাছে। চীনের বার্ষিক জাতীয় কংগ্রেস চলার সময় প্রতি বছরই দেশটির পররাষ্ট্রমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করে থাকেন, যা ফলাও করে প্রচার করা হয়। সেই এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবার চীনের পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে নানা প্রশ্নের জবাব দেন। সেখানে তিনি বলেন, সিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিম সংখ্যালঘুদের ওপর চীন গণহত্যা চালাচ্ছে, এরকম ভ্রান্ত ও অবাস্তব অভিযোগ আর কিছুই হতে পারে না। সিনজিয়াং প্রদেশে উইঘুর বন্দি শিবিরগুলো নিয়ে গত বেশ কয়েক বছর ধরেই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বহু খবর প্রচারিত হয়েছে।
2018 সালের অগাস্ট মাসে জাতিসংঘের একটি কমিটি বলেছে যে এসব শিবিরে 10 লাখের মতো উইঘুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘু জাতিসত্তার লোকদের বন্দি শিবিরে রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে এসব শিবিরে তাদের মগজ ধোলাই করা হচ্ছে। অভিযোগ উঠেছে জোর করে বন্ধ্যাকরণ এবং পিতামাতার কাছ থেকে ছেলে মেয়েদের আলাদা করে রাখারও। জানুয়ারি মাসেই যুক্তরাষ্ট্র বলেছে এসব কর্মকাণ্ড গণহত্যার সংজ্ঞার মধ্যে পড়ে। কিন্তু চীনা কর্মকর্তারা বলছেন এসব শিবিরের উদ্দেশ্য উগ্রপন্থা, সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদ দূর করা এবং উইঘুরদের এসব শিবিরে রেখে নতুন করে শিক্ষা, কর্মসংস্থান এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। আজকের সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, গণহত্যার অভিযোগটি হচ্ছে সম্পূর্ণ মিথ্যা গুজব, যা ছড়ানোর পেছনে হীন উদ্দেশ্য কাজ করছে। একই সাথে তিনি মিয়ানমারে সাম্প্রতিক অভ্যুত্থান সত্ত্বেও সামরিক বাহিনীর নিন্দা না করা এবং হংকংয়ের নির্বাচনী আইনে পরিবর্তনের সমর্থনে যুক্তি তুলে ধরেন। মুন্নি আক্তার। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের অংশ হিসেবে এই প্রথমবারের মতো ঐতিহাসিক 7ই মার্চ পালন করেছে। প্রতিষ্ঠার 43 বছরে এই দলটি এই প্রথমবারের মতো দিনটিকে ঘিরে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি পালন করল। বিকেলে ঢাকার প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির নেতারা বলেন যে 1971 সালের 7ই মার্চ শেখ মুজিবের ভাষণ মানুষকে উদ্দীপ্ত করেছিল। বিএনপির এই কর্মসূচিকে আওয়ামী লীগের কোনো নেতা স্বাগত জানালেও একে রাজনৈতিক চমক বলে আখ্যা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা থেকে সঞ্জনা চৌধুরী। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 1971 সালের 7ই মার্চ ঢাকায় তৎকালীন রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। বলা হয়, বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে এই ভাষণটি বাঙালিকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল। প্রতি বছর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলো এই দিনটি বিশেষ মর্যাদায় পালন করলেও বিএনপি এবারই প্রথম দিনটিকে ঘিরে কর্মসূচি পালন করে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে মার্চ মাস জুড়ে দলটির পক্ষ থেকে যে 19 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল তার মধ্যে 7ই মার্চকেও রাখা হয়। এ নিয়ে ঢাকার প্রেস ক্লাবে আজ আলোচনা সভায় বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেন, তাদের দল ইতিহাস মুছে দিতে চায় না। 7ই মার্চের ভাষণ মানুষকে উদ্দীপ্ত করেছিল। 7ই মার্চের ভাষণ অবশ্যই ঐতিহাসিক এবং জনগণকে উদ্দীপ্ত করেছিল এবং ঐক্যবদ্ধ হওয়ার জন্য কিছু নির্দেশনা ছিল। এটা আমরা অস্বীকার করতে চাই না। এখানে এই বক্তব্য রেখেছিলেন সেই সময়ের অবিসংবাদিত নেতা জনাব মরহুম শেখ মুজিবুর রহমান। এটাও আমরা অস্বীকার করি না। আমাদের পরিষ্কার জবাব যে আমরা সুবর্ণ জয়ন্তী পালনের একটি দিন হিসাবে আমরা আজকে 7ই মার্চ পালন করছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন দলকে ছোট করার জন্য আমরা আলোচনা করতে আসি নাই, কেননা তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছিলই না। তবে বিএনপির এমন কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তথ্যমন্ত্রী হাসান মাহমুদ একে স্বাগত জানিয়েছেন, অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একে ভণ্ডামি বলে আখ্যা দিয়েছেন। কেননা বিএনপির শাসনামলে শেখ মুজিবুর রহমানের এই ঐতিহাসিক ভাষণ প্রচার করা কার্যত নিষিদ্ধ ছিল। ওই ভাষণ প্রচারের দায়ে অনেককে নির্যাতনের শিকার হতে হয়েছিল বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। আজ 7ই মার্চ উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের জানান, একসময় যারা 7ই মার্চকে নিষিদ্ধ করেছিল এখন তারাই রাজনৈতিক কৌশলের আশ্রয় নিয়ে দিনটি পালন করছে। স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করেছে, যারা 7ই মার্চের ভাষণকে নিষিদ্ধ করেছিল, আজকে তারা ভীত হয়ে রাজনৈতিক কৌশলের আশ্রয় নিয়ে এই 7ই মার্চ পালন করছে, সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম দিয়েছে। তাদের এই সুবর্ণ জয়ন্তীর প্রোগ্রাম আসলে একটা রাজনৈতিক ট্রেন্ডবাজি। যদিও বিএনপি এই কর্মসূচি ঘোষণার পরপরই ওবায়দুল কাদের একে স্বাগত জানিয়ে বক্তব্য দিয়েছিলেন। সে সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন যে এর ফলে দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক আবহ তৈরি হবে। তবে বিএনপি তাদের আজকের আলোচনা সভা থেকে 7ই মার্চের ঐতিহাসিক তাৎপর্যের বিষয়টি স্বীকার করলেও তাদের বক্তব্যের বড় অংশ জুড়েই ছিল ক্ষমতাসীন সরকারের সমালোচনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি দলীয় ধারণা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজকে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে
সত্যকে সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়ে একটা দলীয় ধারণা এই জাতির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই নতুন প্রজন্মকে সেই ইতিহাস থেকে বঞ্চিত করে তাদেরকে একটা ভ্রান্ত ইতিহাস দিচ্ছে, একটা ধারণা দিচ্ছে যে একটাই মাত্র দল, একজনই মাত্র ব্যক্তি যারা এই দেশের সব কিছু এনে দিয়েছে। আমরা সেই ধারণাটা সত্যটা তুলে ধরতে চাই। প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো ৭ই মার্চে কোনো কর্মসূচি পালন করল বিএনপি। শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক এই ভাষণটির তাৎপর্য আছে বলেই ২০১৭ সালে ইউনেস্কো এই ভাষণটিকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে বলে দলের নেতারা উল্লেখ করেন। সঞ্জনা চৌধুরী। শ্রোতাদের জানিয়ে রাখি, আগামীকাল ৮ই মার্চ থেকে শুরু হচ্ছে বিবিসি বাংলার নতুন টেলিভিশন অনুষ্ঠান বাংলাদেশ ট্রেন্ডিং, যা দেখতে পাবেন আপনারা প্রতি সোমবার রাত ৯:৩৫। আরে দারুণ ব্যাপার তো। কি ট্রেন্ড করছি আমি। মানে কি? মাশরাফির জায়গায় কি এবার আপনি ডাক পেলেন? আমার বোলিং দেখেছেন? তাও ঠিক। তাহলে কি? বিবিসিতে আমার নতুন শো বাংলাদেশ ট্রেন্ডিং। ওয়াও, কি থাকছে সেখানে? এই যে অনলাইনে এত আলাপ আলোচনা, এর কোনটা ঠিক আর কোনটি গুজব। আপনি একাই? প্যানেলিস্ট থাকবে কিছু, ট্রেন্ডিং সব ইস্যু নিয়ে জমে আলাপ হবে। কিভাবে দেখবো সেটা? প্রতি সপ্তাহে চ্যানেল আইতে এবং পরে ইউটিউবে। যেটাই ট্রেন্ডিং হোক সেটা নিয়েই আমাদের বাংলাদেশ ট্রেন্ডিং। বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম শনাক্তের ১ বছরের মাথায় দেশে করোনা ভাইরাস রোগীর সংখ্যা ৫.৫ লাখ ছাড়িয়ে গেল, আর মৃত্যু হয়েছে প্রায় ৮,৫০০ মানুষের। এই ভয়াবহ ভাইরাসটি বাংলাদেশে শনাক্ত হবার পর গত ১ বছরের সংক্রমণ সামলাতে দেশটি কতটা সফল হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে যখন ভাইরাসের নতুন নতুন মিউটেশন ছড়াবার খবর আসছে, তার মধ্যেই টিকাদান কার্যক্রমে বাংলাদেশের কর্তৃপক্ষ ভবিষ্যৎ পরিস্থিতি বা কতটা নিয়ন্ত্রণ করতে পারবে। ঢাকা থেকে সাইদুল ইসলাম। বাংলাদেশে গত বছরের ৮ই মার্চ প্রথম একজন রোগী শনাক্ত হল। বছর শেষে সেই সংখ্যা দাঁড়িয়েছে ৫,৫০,৩৩০ জনে, আর মৃত্যু হয়েছে ৮,৪৬২ জনের। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানা বলছেন, প্রতিবেশী অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের পরিস্থিতি ভালোভাবেই সামাল দিয়েছেন বলে তারা মনে করেন। পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের সংক্রমণের হার কম, মৃত্যুর হার কম, সেটা নিয়ন্ত্রণে রাখা গেছে। সবাই মিলে একসাথে কাজ করা, এই স্বাস্থ্যবিধি মেনে চলা, যেটা মাস্ক পরা, এটা করার কারণেই সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে, মানে অন্যান্য দেশের তুলনায় আমাদের নিয়ন্ত্রণে ছিল এবং প্রতিরোধ করতেও সক্ষম হয়েছে আর কি। তাছাড়াও আমাদের সার্বিক ব্যবস্থাপনা, আমাদের একেবারে উপজেলা পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে পর্যন্ত আইসোলেশন, কোয়ারেন্টাইন, এইগুলোর ব্যবস্থাপনা, পয়েন্ট অফ এন্ট্রিতে যে ব্যবস্থাপনা, সেগুলো যথাযথভাবে করার চেষ্টা করা হয়েছে সব জায়গায়। এগুলোর জন্যই আমাদের সংক্রমণের হার সেটা তো নিয়ন্ত্রণে ছিল। তবে লকডাউন ও কোয়ারেন্টিন কার্যকরে দুর্বলতা, মাস্ক ব্যবহারে বাধ্য করতে না পারা আর জনগণের সচেতনতার অভাবের কারণে এই সফলতার দাবি নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের অনেকের মধ্যে। করোনা ভাইরাসের পরীক্ষা নিয়ে অনিয়ম, জালিয়াতি ও হয়রানির অভিযোগ উঠেছে গত ১ বছর জুড়ে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের যে চিত্র এখন দেখা যাচ্ছে, সেখানে পুরো চিত্রটি আসছে না। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর বেনজির আহমেদ বলছেন, প্রথম থেকেই পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে অনেক গলদ রয়ে গেছে। আসলে আমরা খুব সার্থকভাবে মোকাবেলা করতে পেরেছি, সেইটা দাবি করা কঠিন। আমরা যদি বিমানটা আগে বন্ধ করতে পারতাম বাংলাদেশে, এটা যদি ২ সপ্তাহে আগে বন্ধ করতে পারতাম, তার একটা তাৎপর্যপূর্ণ ইম্প্যাক্ট পড়তো আমাদের সংক্রমণ নিয়ন্ত্রণে। ঠিক একইভাবে আমরা যদি কোয়ারেন্টাইন বলছি, যে প্রথম উহান থেকে আসলো, আমরা কোনো মতো হসপিটালে কোয়ারেন্টাইন করেছি, কিন্তু ইতালি থেকে যখন আসলো আমরা তো পরে সময় পেয়েছিলাম, তাদের কিন্তু আমরা কোয়ারেন্টাইনটা ঠিক মতো করতে পারলাম না। তারপর যখন লকডাউনটা হয়, সেটাও কিন্তু যখন সংক্রমণের ঊর্ধ্বগতি সেই মে মাসের 31, তখন কিন্তু আমরা হঠাৎ করে সেই যোগাযোগ লকডাউন আমরা উঠিয়ে নিলাম। তার মানে এই জায়গাগুলোতে, কোনো জায়গাগুলোতেই আমরা খুব কার্যকর ব্যবস্থা কিন্তু নিতে পারিনি। বিশেষজ্ঞরা বলছেন, এখনই সন্তোষ প্রকাশ না করে করোনা ভাইরাসের মতো সংক্রমণ রোধে সামনের বছরও আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত। গত মাস থেকে বাংলাদেশে করোনা ভাইরাস প্রতিরোধে কোভিশিল্ড টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। কর্মকর্তারা আশা করছেন, টিকার কার্যক্রম সফল হলে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।
তবে রবিবার পর্যন্ত 50 লাখ মানুষ টিকা দিতে নিবন্ধন করেছেন, যা প্রত্যাশার তুলনায় কম। তবে বাংলাদেশে আগামী 6 মাস জুড়ে যে পরিমাণ টিকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, জনসংখ্যার তুলনায় তা এখনও বেশ কম। অধ্যাপক নাসিমা সুলতান অবশ্য বলছেন, পর্যায়ক্রমে তারা টিকার পরিধি আরও বাড়াবেন। 18 বছরের নিচে তো এখন পর্যন্ত গবেষণা কাজ সম্পূর্ণ হয় নাই। 16 কোটি মানুষের মধ্যে 18 বছরের নিচের জনগোষ্ঠীকে বাদ দিয়েই জনসংখ্যাটা ধরতে হবে। এখন আমরা প্রাথমিকভাবে 40 এবং অগ্রাধিকার ভিত্তিতে যেই ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরির এবং 40 মানুষকে আমরা ধরছি। এই মানে প্রথম যে দিকে টিকাগুলো এগুলো তারাই পাবে না। পরবর্তীতে যদি আরো টিকা এনশিওর করা যায় বা নিশ্চিত করা যায়, তখন এটার পরিধিটা আরো বাড়ানো হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, এখনও টিকার ব্যাপারটি শহরকেন্দ্রিক আর প্রযুক্তি ভিত্তিক হওয়ায় নিম্ন ও তৃণমূলের বহু মানুষ এর আওতার বাইরে থেকে যেতে পারে। আর সেটি হলে সামনের বছরও করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাওয়া কঠিন হয়ে উঠবে। সাইদুল ইসলাম। আপনারা শুনছেন পরিক্রমা, এবারে ইতিহাসের সাক্ষী। ইতিহাসের সাক্ষী। আজ আমরা ফিরে যাচ্ছি 1960 সালের শ্রীলঙ্কায়। দেশটি তখন পরিচিত সিলোন নামে। সে বছর দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সিরিমাভো বন্দরনাইকা। তিনি ছিলেন বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। স্বামী সলোমন বন্দরনাইকা নিহত হওয়ার পর রাজনীতিতে এসেছিলেন তিনি। সিরিমাভো বন্দরনাইকার মেয়ে সুনেত্রার সঙ্গে কথা বলে ইতিহাসের সাক্ষীর এই পর্বটি তৈরি করেছেন ফারহানা হায়দার। পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। You are the first woman prime minister in the world. Does this have any effect? Do you think it makes your influence less strong? নির্বাচনে জেতার পর সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্নের মুখোমুখি সিরিমাভো বন্দরনাইকা। একজনের প্রশ্ন, বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন তিনি, এর ফলে রাজনীতিতে তাঁর প্রভাব কি কম না বেশি শক্তিশালী হতে যাচ্ছে? হেসে উত্তর দিলেন তিনি, বেশি শক্তিশালী। আরেকজনের প্রশ্ন, বিশ্বের সমস্যা সমাধানে পুরুষের চেয়ে নারী কি অনেক বেশি যোগ্য? নতুন প্রধানমন্ত্রী হেসে উত্তর দিলেন, সেটাও দেখতে হবে। My mother was incredible. She shed her reticence. আমার মা ছিলেন এক অসাধারণ মানুষ। তিনি তার চাপা স্বভাব আর লাজুক স্বভাব ঝেড়ে ফেলে সামনে এগিয়ে আসলেন। তিনি সব ধরনের রাজনৈতিক মঞ্চে এসে কথা বললেন। সিরিমাভো বন্দরনাইকার জন্ম হয়েছিল এক বিখ্যাত সিংহলি পরিবারে। তার স্বামী ছিলেন একজন উচ্চাকাঙ্ক্ষী রাজনীতিক। পড়াশোনা করেছিলেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। 1940 সালে তারা যখন বিয়ে করেন, সলোমন বন্দরনাইকা তখন মন্ত্রী। তাদের ছিল 3 সন্তান। সুনেত্রা তাদের বড় মেয়ে। স্বামীর মৃত্যুর আগে পর্যন্ত সিরিমাভো মূলত নানা ধরনের সমাজ কল্যাণ কাজেই নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মাত্র 8 বছর আগে শ্রীলঙ্কা 150 বছরের ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করেছে। 1959 সালের সেপ্টেম্বরে এক বৌদ্ধ ভিক্ষু সলোমন বন্দরনাইকাকে গুলি করে হত্যা করলেন। The day my father was assassinated, he was taken to the hospital, but there was blood splattered. যেদিন আমার বাবাকে গুলি করা হয়, সেদিন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন আমাদের বাড়ির সর্বত্র রক্ত ছড়ানো। আমরা সবাই একটা প্রচণ্ড শকের মধ্যে আছি। আমার মা তখন মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত। আততায়ী যখন বাড়িতে ঢুকে আমার বাবার দিকে কয়েক রাউন্ড গুলি করে, তখন সেই রুমে ছিলেন আমার মা। তিনি এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। 1959 সালের 26শে সেপ্টেম্বর মিস্টার বন্দরনাইকা হাসপাতালে মারা গেলেন। কিন্তু স্বামীর মৃত্যুতে শোক করার জন্য খুব বেশি সময় পেলেন না সিরিমাভো বন্দরনাইকা। The party was rudderless and leaderless. So there was a lot of pressure on my mother, Mrs. তখন দল একেবারে নেতৃত্বহীন, দিক নির্দেশনাহীন। তখন আমার মা সিরিমাভো বন্দরনাইকার ওপর চাপ তৈরি হলো দলের নেতৃত্ব গ্রহণের জন্য। স্বামীর মৃত্যুর পর রাজনীতিতে যাওয়ার কোনো ইচ্ছাই আমার মায়ের ছিল না। তখন তার 3 সন্তান পিতৃহীন। তিনি তার পুরোটা সময় এই 3 সন্তানকে বড় করার জন্য দেবেন বলে ঠিক করেছেন।
কিন্তু তখন দল থেকে এবং সাধারণ মানুষের দিক থেকে এমন একটা চাপ তৈরি হলো যে তাকে শেষ পর্যন্ত রাজি হতে হলো। তিনি বুঝতে পারলেন এটি তার দায়িত্ব। পরের বছর নির্বাচনী প্রচারাভিযানের সময় মিসেস বন্দরনায়িকা তাঁর স্বামীর সমাজতান্ত্রিক নীতি অব্যাহত রাখবেন বলে অঙ্গীকার করলেন। শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি নির্বাচনে বিপুলভাবে জয়ী হল। But I remember we were all gathered around the radio. So finally, when it was clear that her party... যখন এটা পরিষ্কার হয়ে গেল যে তার দল বিজয়ী হয়েছে, তিনি খুবই খুশি হলেন। কিন্তু তখন একটা পর্যায়ে তার 3 সন্তান হিসেবে আমাদের মনে হলো, হায় ঈশ্বর, আমরা আমাদের বাবাকে হারিয়েছি রাজনীতির কারণে, এখন কি আমরা আমাদের মাকেও হারাতে চলেছি? তবে আমাদের মা নিশ্চিত করলেন যে তিনি আমাদের সঙ্গেই থাকবেন, তিনি সবসময় আমাদের সাথে থাকবেন। প্রধানমন্ত্রী হিসেবে পরবর্তী 4 বছর মিসেস বন্দরনায়িকা তার স্বামীর সমাজতান্ত্রিক সংস্কার কর্মসূচি অব্যাহত রাখলেন। তিনি বরং আরও এক ধাপ এগিয়ে গেলেন। ব্যাংক অব সিলোনকে জাতীয়করণ করা হলো পিপলস ব্যাংক নামে। স্কুলগুলোকে ধর্মনিরপেক্ষ নীতির অধীনে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা হলো। তবে তার ঐতিহাসিক বিজয়ে সবাই খুশি ছিল না। The reaction in the party, the Sri Lanka Freedom Party, was jubilation. But দলের মধ্যে তার বিজয়ে ব্যাপক উল্লাস দেখা গিয়েছিল, কিন্তু এটা বলতেই হবে, দেশের দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি শুরু করলো। তাকে নিয়ে যেসব নোংরা কথা বলা সম্ভব সেগুলো বলতে শুরু করলো। তারা প্রশ্ন করতে শুরু করলো, একজন নারী কিভাবে একটা রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে পারে। এসব সমালোচনার জবাবে সিরিমাবু বন্দরনায়িকার প্রতিক্রিয়া কি ছিল? Oh, my mother was a remarkable person. She was utterly unruffled. Her party... আমার মা ছিলেন খুবই অসাধারণ একটা মানুষ। তিনি এসবে মোটেই বিচলিত হননি। তার দল, দলের লোকজন, তারা বেশ বিচলিত হয়ে পড়েছিল। পুরুষদের অনেকে ছিল বিব্রত। কিন্তু আমার মা বললেন, এসব নিয়ে চিন্তা করো না, তিনি তার কাজ অব্যাহত রাখলেন। সিরিমাবু বন্দরনায়িকার স্বামীর রাজনৈতিক সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ যে বিষয়টি কাজ করেছিল তা হল শ্রীলঙ্কায় ইংরেজির পরিবর্তে সিংহলি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার অঙ্গীকার। মিসেস বন্দরনায়িকা তাঁর স্বামীর সেই অঙ্গীকার বাস্তবায়ন করলেন। কিন্তু এই পদক্ষেপের ফলে শ্রীলঙ্কার তামিল সংখ্যালঘুদের সঙ্গে বিভেদের বীজ রোপিত হল। তবে আন্তর্জাতিক অঙ্গনে তিনি প্রথম থেকেই বেশ গুরুত্বপূর্ণ ছাপ রাখতে শুরু করলেন। তিনি হয়ে উঠলেন উন্নয়নশীল দেশগুলোর সবচেয়ে সুপরিচিত এক নেতা। The first woman premier is Mrs. Bandaranaike of Ceylon. She came across in a very strong way when she was negotiating one-to-one with leaders of other countries. তিনি যখন অন্যান্য দেশের এক একজন নেতার সঙ্গে মুখোমুখি বৈঠকে আলোচনায় বসেছেন, তখন তিনি নিজেকে একজন বলিষ্ঠ নেতা হিসেবে প্রমাণ করেছেন। বিশেষ করে ভারত আর চীনের মধ্যে দ্বন্দ্বের সময়, মধ্যস্থতার সময় তিনি দুপক্ষকেই ভদ্রভাবে জানিয়েছেন, এখন যুদ্ধে যাওয়ার সময় নয়, যে কোনো বিষয় শান্তিপূর্ণভাবে মীমাংসা করা সম্ভব। আর এসব ভূমিকায় পুরুষরা নিশ্চয়ই কিছুটা লজ্জা পেয়েছিল। 1965 সালের সাধারণ নির্বাচনে মিসেস বন্দরনায়িকা হেরে যান। তবে 1970 সালে তিনি আবার ক্ষমতায় ফিরে আসেন। রাজনীতিতে তিনি আরও বেশি করে বামপন্থার দিকে ঝুঁকে পড়েন। তিনি অনেক ধরনের জিনিসের আমদানি নিষিদ্ধ করেন, চা বাগানগুলো জাতীয়করণ করেন। 1972 সালে তিনি তাঁর দেশকে প্রজাতন্ত্র ঘোষণা করেন। নতুন সংবিধানে তিনি দেশের নামও সিলোন থেকে পাল্টে শ্রীলঙ্কা করেন। The new constitution clearly broke away from the British hold and we became an independent... শ্রীলঙ্কার এই নতুন সংবিধান পরিষ্কারভাবেই ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে দেশকে মুক্ত করল। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলঙ্কা, এটি নিয়ে তিনি খুবই গর্বিত ছিলেন। আন্তর্জাতিকভাবে মিসেস বন্দরনায়িকা শ্রীলঙ্কাকে জোট নিরপেক্ষ আন্দোলনের এক গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত করলেন। She firmly believed that although we were a tiny country, we should not align ourselves to either of the superpowers. তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে যদিও শ্রীলঙ্কা একটি ক্ষুদ্র দেশ, তারপরও আমাদের যুক্তরাষ্ট্র বা সোভিয়েত ইউনিয়ন, এই দুই পরাশক্তির কোনো একটির দিকে ঝুঁকে পড়া উচিত হবে না। 1969 সালে প্রথম জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন হলো। তখন হতে একদম 1976 সাল পর্যন্ত জোট নিরপেক্ষ আন্দোলনের 4 বা 5টি সম্মেলন হয়। এর প্রতিটি সম্মেলনে তিনি একটা কথা বলেছিলেন, আমি আপনাদের সামনে কথা বলছি একজন নারী হিসেবে, একজন মা হিসেবে। আমি আপনাদের সবাইকে বলবো, যে কোনো পরমাণু যুদ্ধকে না বলুন, কারণ যখন যুদ্ধ হবে তখন নারী এবং শিশুদেরকেই সবচেয়ে বেশি ভুগতে হবে। এই বার্তাটাই তিনি খুব বলিষ্ঠভাবে তুলে ধরেছিলেন।
তবে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এই অবস্থান সত্ত্বেও 1976 সাল নাগাদ নিজ দেশে মিসেস বন্দরনায়িকার জনপ্রিয়তা কম ছিল। বামপন্থীদের মধ্যেও তিনি সমর্থন হারাচ্ছিলেন। অর্থনীতিতে সংকট দেখা দিয়েছিল, জাতিগত বিভেদ মাথাচাড়া দিচ্ছিল। 1977 সালের নির্বাচনে তাঁর শোচনীয় পরাজয় ঘটল, কিন্তু ততদিনে তার 2 সন্তানের মধ্যে রাজনীতি নিয়ে বেশ উৎসাহ তৈরি হয়েছে। Amazingly, she didn't ever encourage any of the 3 of us to go into politics. Both my brother and sister took তিনি কখনোই 3 সন্তানের কাউকে রাজনীতিতে আসার জন্য উৎসাহিত করেননি। আমার ভাই এবং আমার বোন রাজনীতিতে জড়ালো এমনভাবে হাঁস যেভাবে পানিতে সাঁতার কাটে। আমার মা তার 2য় সন্তান আমার বোন চন্দ্রিকাকে নিয়ে খুবই গর্ব অনুভব করতেন। খুবই ছোট বয়স থেকে চন্দ্রিকা রাজনীতিতে ভীষণ উৎসাহী ছিল। আমার মা দেখতে পেয়েছিলেন যে চন্দ্রিকার জন্মই হয়েছে যেন নেতা হওয়ার জন্য। 1994 সালে যখন প্রেসিডেন্ট নির্বাচন হবে, তখন আমার মা চন্দ্রিকাকে তার নিজের মেয়েকে শ্রীলঙ্কার ফ্রিডম পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নিলেন। The new president took her oath of office in all 3 of the country's main languages. The chiefs of the armed forces, resplendent in full ceremonial dress, stood behind her. She was overjoyed when my sister became the president of Sri Lanka. She saw the আমার বোন তখন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হলো। তিনি খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলেন। তার স্বামী যে উত্তরাধিকার রেখে গেছেন, যেটির হাল ধরেছিলেন তিনি, সেই মশাল যেন এখন চন্দ্রিকা হাতে নিয়ে পড়ল। বিজয়ের পর চন্দ্রিকা কুমারাতুঙ্গা তার মাকে সরকারের প্রধানমন্ত্রী নিয়োগ করলেন। এটি তখন মূলত একটি আলংকারিক পদে পরিণত হয়েছে। প্রথম প্রধানমন্ত্রী হওয়ার 40 বছর পর সিরিমাবো বন্দরনায়িকা 2000 সালের 10ই আগস্ট পদত্যাগ করলেন। এর ঠিক 2 মাস পর তিনি হার্ট অ্যাটাকে মারা যান। The world's first woman prime minister, Sirima Bandaranaike of Sri Lanka, has died সেদিন at the age of শ্রীলঙ্কায় সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছিল। তিনি ভোট দিয়ে ফিরছিলেন। That day, my mother went to cast her vote, and she cast her vote for her সেদিন son, আমার মা ভোট দিতে Anura, গিয়েছিলেন। who was তার ছেলে আনুরা সেই নির্বাচনে দাঁড়িয়েছিল। তিনি ছেলে আনুরাকে ভোট দিয়ে কলম্বোতে বাড়ি ফিরছিলেন। তখন তিনি মারা যান। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারার বিষয়টি তার কাছে বেশ গুরুত্বপূর্ণ ছিল। তিনি যে তার স্বামীর নীতি বাস্তবায়ন করতে পেরেছেন, এমনকি তার চেয়েও সামনে যেতে পেরেছেন, সেটা নিয়ে তিনি গর্বিত carry out ছিলেন। her husband's policies and go even further in Sri Lanka as well as internationally. সিরিমাভো বন্দরনায়িকার স্মৃতিচারণ করছিলেন তাঁর মেয়ে সুনেত্রা। ইতিহাসের সাক্ষীর এই পর্বটি পরিবেশন করলেন মোয়াজ্জেম হোসেন। শ্রোতাদের জানিয়ে রাখি যে বিবিসি বাংলার 2টি রেডিও অনুষ্ঠান শর্টওয়েভেও শোনা যায়। বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতীয় সময় 7টায় প্রবাহ প্রচারিত হয় 9510, 9900 আর 11750 কিলোহার্টসে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশ সময় রাত 10:30 এবং ভারতের রাত 10টায় পরিক্রমা প্রচারিত হয় 7265 এবং 9585 কিলোহার্টসে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবরগুলো আরেকবার। চীন সে দেশের সিনজিয়াং প্রদেশে উইগর মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করেছে। আর বাংলাদেশে আজ প্রথমবারের মতো শেখ মুজিবের 7ই মার্চের ভাষণের বার্ষিকী পালন করেছে বিএনপি, তবে আওয়ামী লীগ বলছে যে এটা রাজনৈতিক চমক। আর বাংলাদেশে করোনা ভাইরাসের প্রথম সংক্রমণের আজ 1 বছর পুরো হয়েছে, কিন্তু মহামারী পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে সে নিয়ে নানাজনের মধ্যে নানা রকমের মত দেখা যাচ্ছে। শেষ করছি পরিক্রমা। পরবর্তী অধিবেশন প্রবাহ প্রচারিত হবে বাংলাদেশের সময় আগামীকাল সন্ধ্যে 7:30, ভারতের সময় 7টায়। শুনবেন আশা করে। আমি পুলক গুপ্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।